হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভে যারা আমার কথা শুনছেন বা শুনবেন, সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, গতকালকে আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। এই পদত্যাগের পর বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে আমার ভক্ত অনুরাগী যারা আছে, তারা সবাই হতাশ হয়ে আমার কাছে মোবাইল করেছে, দলে দলে আমার অফিসে এসছে। আমি আসলে স্পষ্ট ভাষায় আগেও বলেছি, আমি সাহস করে সত্য কথা বলবো। আমি যা বলি তা করি। আমি পদত্যাগ করেছি। যারা আমার জন্য আজকে আন্তরিকতা, দরদ দেখাচ্ছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতার সহিত আপনাদেরকে জানাতে চাই এবং আমার অবস্থান পরিষ্কার করতে চাই। আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নামে জাতীয়ভাবে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের আমি সদস্য আছি। আমি সে প্রতিষ্ঠানের সদস্য হয়ে আমি রাজনীতি করব। আমি তো আগেই আপনাদেরকে বলেছি, আমি নামাজের বিছানায় বসে শপথ করেছি, আমি সাহস করে সত্য কথা বলবো, অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাব। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কথা বলব। আজকে আমি আমার প্রতিশ্রুতি থেকে এক চুল পরিমাণ সরে যাই। আমি যতদিন বেঁচে আছি, আমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হয়ে আমি বেঁচে থাকতে চাই। আপনারা জানেন, এখনো আপনারা দেখছেন আমার বুকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে লগো, সেটা আমার বুকে। স্বাধীনতার প্রতীক নৌকা বুকে ধারণ করে আমি এখনো পথ চলছি। আমার গাড়িতে এখনো মুক্তিযুদ্ধের গান, বঙ্গবন্ধুর গান, শেখ হাসিনার গান আজকে প্রতিদিন পরিবেশন করা হয়। আমি আমার আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না, এ বিশ্বাস আমার প্রতি রাখবেন। আমি আপনাদের সাথে আছি, থাকব। দলের এখন সুসময়। আজকে অনেক বসন্তের কুকিলদের আনাগোনা চলছে।
আজকে আমাদের দলের আজকে বসন্তের কুকিলদের আনাগোনা যারা ত্যাগী তারা হারিয়ে যাচ্ছে। আমি আজকে প্রতিশ্রুতি দিচ্ছি এ দলের দুঃসময়ে ৭৫-এর পর যেভাবে এখানে দলের কাণ্ডারি হিসাবে দায়িত্ব নিয়েছিলাম, আমি দলের দুঃসময়ে আবার দলের কাণ্ডারি হিসাবে দায়িত্ব আমি নেব। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন। আমি বিশ্বাস করি আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, আমার প্রতি আপনাদের সকলের বিশ্বাস থাকবে এবং আপনারা বিশ্বাস রাখবেন। আসলে অত্যন্ত কঠিন সময় আজকে আমরা অতিক্রম করছি। প্রথম যখন করোনা এখানে প্রাদুর্ভাব হয়েছিল বাংলাদেশে সহ সারা বিশ্বে, তখন এই কোম্পানিগঞ্জে আমি প্রাথমিকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে এখানে প্রাথমিক যখন করোনা ভাইরাস বাংলাদেশে প্রাদুর্ভাব হলো, তখন কেউ ঘর থেকে বের হয়নি। সরকারি কর্মচারীরা ঘরের ভিতরে ছিল, সবাই ঘরের ভিতরে। এই কোম্পানিগঞ্জে আমি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করেছি। আমার পৌরসভা কোথায়ও কেউ করতে চায় না, আমি এখানে করেছি। বিদেশিদেরকে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, সব ব্যবস্থা আমি করেছি। আমাকে সহযোগিতা করেছে আমাদের এখানকার টিএস সেলিম সাহেব। এরপরে লকডাউনের সময় দায়িত্ব পালন করেছি। করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা আমি করেছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি। অর্থনৈতিক সহযোগিতা করোনা রোগীদেরকে করেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গরিব শিক্ষকদের মধ্যে আমি অর্থ বিতরণ করেছি। আমি গরিবদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আজকে অনেকে হেফাজতের নামে বাংলাদেশে তাণ্ডব করছেন, ভুলে যাবেন না এই কোম্পানিগঞ্জে প্রতিটি প্রতিষ্ঠান আপনাদের ক্যাডেট মাদ্রাসার শিক্ষকদেরকে সরকারি সাহায্যের বাইরে আমিও সাহায্য করেছি বিভিন্নভাবে, ভুলে যাবেন না। ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে, পায়ের মতো ছিলাম সেদিন কেউ ছিল। আজকে যারা এখানে অস্ত্রের জঞ্জনানি দেখাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, যারা আজকে উস্কানি দিচ্ছেন, কেউ ছিল না রাস্তা। কেউ কেউ কোয়ারেন্টাইনে ছিলেন। নেতারা স্মরণ রাখবেন, আমি ছিলাম রাস্তায়, আমি ছিলাম মানুষের বাড়িতে। আজকে আমি বলবো করোনার প্রাদুর্ভাব আবার বেড়েছে। আজকের পরিসংখ্যানে দেখা গেছে ৪৯ জন বাংলাদেশে মারা গেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এ পর্যন্ত বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আক্রান্ত ৬,০০০ দিন দিন বাড়ছে। আমি সকলের প্রতি অনুরোধ রাখব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন। মাস্ক ছাড়া কেউ রাস্তায় বের হবেন না। আর
বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করবেন না, বাজারে ঘোরাফেরা করবেন না, ঘরে অবস্থান করুন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আগামী দিন থেকে আমার পৌরসভায় সীমিত আকারে কাজকর্ম করব এবং মানুষের মধ্যে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া আমি আরো আগ থেকে শুরু করেছি। মাস্ক বিতরণ করছি প্রতিদিন। গত 10 দিন আগ থেকে আমি মাস্ক বিতরণ করছি। বিশেষ করে আমি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এখানে মাস্ক বিতরণ করেছি, মিষ্টি বিতরণ করেছি। এখনো মাস্ক বিতরণ আমার অব্যাহত আছে। প্রতিদিন সকালবেলা আমি নিজে রাস্তায় হেঁটে মাস্ক বিতরণ করি, এটা অব্যাহত থাকে। কিন্তু অপ্রয়োজনীয় কেউ আমার অফিসে আসবেন না। দল, রাজনীতি এগুলো আমরা বেঁচে থাকলে পরবর্তী পর্যায়ে করব। আমি আপনাদের প্রতি নিবেদন করব, আপনারা অপ্রয়োজনীয় আমার অফিসে, আমার এখানে আসবেন না। যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি স্পষ্ট ভাবে বলবো, আপনারা যার যার এলাকাতে করোনা আজকে মানুষ যাতে আক্রান্ত না হয় সেজন্য সচেতনতা সৃষ্টি করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। এবং যারা ব্যবসায়ী আছে আপনাদের দোকানের সামনে আপনারা হ্যান্ড স্যানিটাইজার রাখবেন, আপনারা হাত ধোয়ার পানি রাখবেন, আপনারা সাবান রাখবেন এবং আপনাদের বাড়ির এবং হোটেল রেস্তোরাঁ সহ ক্লিনিক, হাসপাতাল, তারপরে দোকান, এগুলার আঙ্গিনা পরিষ্কার রাখবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি নির্দেশ। আর এটা একটা খোদাই গজব, আমাদের কোথায় ত্রুটি আছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে, আমি মুসলমান হিসাবে আমাকে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, কান্নাকাটি করতে হবে। আর যারা অন্য ধর্মের আছেন আপনারা স্ব স্ব উপাসনালয়ে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ আমাদেরকে যেন এই করোনা রোগ থেকে আমাদেরকে, আমাদের দেশকে এবং পৃথিবীর বিভিন্ন দেশকে করোনার প্রাদুর্ভাব থেকে যাতে রক্ষা করে। আজকে কষ্ট লাগে, হেফাজতিদের কথা বলছি, এদের উত্থান আজকে কিভাবে হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগের অপরাজনীতির কারণে তাদের উত্থান। আমি স্পষ্ট বলবো, আমি আগ থেকেও বলেছি, আজকে তারা এমন পর্যায়ে গিয়েছে তারা মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে, তারা মানুষের বাড়িতে আগুন লাগাতে দ্বিধাবোধ করে, তারা কোরআন শরীফ পড়াতে দ্বিধাবোধ করে না, তারা পুলিশ হত্যা করতে দ্বিধাবোধ করে না। আজকে প্রগতিশীল নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হামলা করতে দ্বিধাবোধ করে না। চিৎকার করে বলেছিলাম, শুনে নাই, প্রতিবাদ করে নাই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলবে, বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে। বাংলাদেশে কি আর জিয়াউর রহমান এরশাদের ভাস্কর্য নেই? পৃথিবীর দেশে দেশে বিভিন্ন রাষ্ট্র যারা জাতির পিতা তাদের ভাস্কর্য নেই? মুসলিম দেশগুলোতে বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশে ভাঙ্গার উদ্যততা কিভাবে দেখা, সাহস তাদেরকে কে দিয়েছে? আমার এখানে একটা ওয়াজ মাহফিল আমার বাড়ির পাশে আয়োজন করেছিল, আমি সেখানে গিয়ে দেখলাম তথাকথিত এক হেফাজতি সেখানে ওয়াজ করছে। সরকার ইসলামের জন্য কোনো কিছু করে না, ইসলামের জন্য করে আলেম ওলামারা, আর সেই আলেম ওলামাদেরকে সরকার জঙ্গি,
বানিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেলে। আর বলেছে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মের কোনো হাফেজ নাই, তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। তারপরে বলেছে বিশ্বে শুধু ইসলাম ধর্মের লোকের উপর আঘাত করা হয়, অন্য ধর্মের উপর আঘাত করে না। ট্যাপ আমার কাছে আছে, রেকর্ড আমার কাছে আছে। আমি প্রশাসনের এখানকার ইউনো এবং ওসিকে আমার বাড়িতে ডেকে নিয়ে এই ভিডিওটা শুনাইলাম। শোনাবার পরে ওনারা আমাকে বললেন যে এ তো ধর্মীয় উস্কানি দিয়েছে, এ তো সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। গ্রেপ্তার করলো তাকে। এর পরের দিন আবার শপথ ছিল, ডাগুনিয়াতে আমার উপর আক্রমণ হয়েছে, চট্টগ্রামে আক্রমণ হয়েছে। এর ভিতরেও আমি খবর নিয়েছি, খবর নিয়ে শুনলাম কোন নেতার ইঙ্গিতে নাকি তাকে 54 চালান দিয়া তাকে জামিন দিয়ে দিচ্ছে। জামিন দেওয়ার পরে কি হলো, একরাম নিজামেরা নোয়াখালীতে আমার বিরুদ্ধে হেফাজতীদেরকে অর্থ দিয়ে মিছিল করিয়েছে। এই নিজাম হাজারি হেফাজতীদেরকে পানি খাওয়াইছে। এটা কি মিথ্যা কথা? এটা সত্য। আজকে এই হেফাজতীদের জন্য আমার নেত্রী শেখ হাসিনা যেটা করেছে, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার যারা ইসলামের নামে ক্ষমতা এসেছে তারাও করে নাই, করেছে আমার নেত্রী শেখ হাসিনা। তাদেরকে যে সনদ দিয়েছে, সনদের কারণে আজকে তারা শিক্ষা জীবন শেষ করে তাদের সরকারি চাকরি থেকে সকল চাকরিতে তারা সুযোগ পাবে। এর চাইতে বড় সুযোগ সুবিধা আর কি দিতে পারে? করোনার সময় আমার নেত্রী শেখ হাসিনা তাদেরকে কোটি কোটি টাকা দিয়েছে সারা বাংলাদেশে এই ক্যাডেট মাদ্রাসার শিক্ষকদের জন্য, এই হেফাজতীদের জন্য। সেটাকে ভুলে গেছেন? আজকে মানুষ হত্যা করে। ইসলামের কোন জায়গায় কইছে মানুষ হত্যা করা যায়? প্রত্যেকটা ধর্মে বলা আছে মানুষ হত্যা মহাপাপ, প্রত্যেক ধর্মে তো বলা আছে। আমাদের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে বলেছে, কি বলেছেন? যে সকল ধর্মের প্রতি সম আচরণ করবে। আমার কোরআনের বাণী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। আজকে আপনারা এটা কি ইসলাম? কোন ইসলাম এটা আপনাদের? আপনারা ইসলামের নামে মানুষ হত্যা করছেন, আপনারা ইসলামের নামে মানুষের বাড়িঘর পোয়াচ্ছেন। এগুলা বন্ধ করেন। আমি কোম্পানিগঞ্জে এগুলা করতে দেব না। বাংলাদেশের কোথা নেতারা আছে, এরা তো হেফাজতীদেরকে আমার এখানে সহযোগিতা করে, তাদের নাম ইতিমধ্যে আমি বলেছি। আমাদের জাসদের সভাপতি খিজির হায়াত, ওবায়দুল কাদেরের সভাপতি দলের সেক্রেটারি নবী, তারপরে রুমেল একটা আছে ভাইস চেয়ারম্যান, এরা হেফাজতীদেরকে নিয়ে গেছে এখানে হরতাল আর মিছিল করার জন্য। তারা সমঝোতা করছে, শান্তিপূর্ণ উপায়ে করবে। আমি ডিআইজি সাহেবকে বলে এটা বলছি যে এটা করতে দেওয়া হবে না। আমি পদক্ষেপ দিছি, মিছিল যেখান থেকে শুরু করার কথা সেখানে আমি অবস্থান নিয়েছি। আমার কর্মীদেরকে নিয়ে মিছিল করতে পারে না, পরের দিন হরতাল করবে সারা রাত কর্মীদেরকে নিয়ে। আমার পৌরসভাতে আমি এখানে বিচিত্র রাত্রি যাপন করেছি, রাত্রে খবর নিয়েছি এরা কোথায় একত্র হচ্ছে কিনা। যেহেতু আমাদের দলের উস্কানি আছে, আমাদের দলের মূল নেতাদের সভাপতি সম্পাদক যারা পরিচয় দিয়ে, জাসদের সভাপতি সম্পাদক,
তাদের উস্কানি আছে, রুমেল চৌধুরী ভাইস চেয়ারম্যান তার উস্কানি আছে। আমি এটা নজরদারির মধ্যে দেখে এখানে বসুরহাটের প্রশাসন সহযোগিতা করে নাই, মাইজদি থেকে আগত প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে, সেক্ষেত্রে আমরা হরতাল করতে দিই নাই। বাংলাদেশে যদি সব জায়গাতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, দল যদি কঠিন সিদ্ধান্ত নেয়, তাহলে হেফাজতিয়া কোন অবস্থায় রাস্তায় নামতে পারবে না, আর তাদেরকে রাস্তায় আর নামতে দেওয়া হবে না। আমার নেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ রাখবো, তাদের লাগাম টেনে ধরুন। আমি আগেই বলেছি, অনেক আগ থেকে বলে আসছি, জাসদ বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পথ রচনা করেছে, আর বঙ্গবন্ধু কাছের ব্যক্তি, যে ব্যক্তি বঙ্গবন্ধুর পিতার মৃত্যুর পর, মাতার মৃত্যুর পর মাটিতে গুড়িয়ে গোয়ায় কান্না করেছে, বঙ্গবন্ধুর পিতার কবরে নেমে লাশ দাফন করেছে, সেই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধু নাকি বলতো তার পরিবারের সদস্যদেরকে, আমি মরে গেলে, আমি বিপদে পড়লে তোমাদের মোস্তাক চাচা আছে, হায়ের মোস্তাক চাচা। এই মোস্তাক চাচারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে হেফাজত জননেত্রী শেখ হাসিনার হত্যার পথ রচনা করছে, আর নেত্রী আপনার চতুর্দিকে যারা অপরাধ নীতির সাথে জড়িত, যারা আজকে কোটিপতি, আপনি গরিবের জন্য কাজ করছেন, এরা আপনার চতুর্পাশে সাবধান। ইন্দিরা গান্ধীর হত্যাকারী তার দেহরক্ষী, আপনি চলে গেলে আপনি আমাদের শেষ ঠিকানা। আমরা কোথায় যাব? কার কাছে? কে দেবে দেশের নেতৃত্ব? আপনাকে বেঁচে থাকতে হবে। এর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সকল পদক্ষেপ নেন। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসাবে কোনো কিছু চাই না আপনার কাছে, মন্ত্রী এমপি হতে চাই না, কোনোদিন চাইব না, কোন পদবি আমি চাইব না। আমি চাইব আপনি যতদিন বেঁচে থাকেন, আপনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এজন্য আপনার পাশে সব সময় ইনশাআল্লাহ থাকবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আসলে কষ্ট লাগে আমার এখানে ঘটনাগুলো, আমি তো আগেই বলেছি 6 বার আমার উপর আক্রমণ হয়েছে, কষ্ট লাগে। আজকে যে কথাটা বলতে গিয়ে শেষ করতে পারলাম না, এই যে হেফাজতিদেরকে আর একটু বলি, একটু পিছনে আসছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হেফাজতিদেরকে গ্রেপ্তার করলো ইউনো ওসি, তাদেরকে কে নিষেধ করছে? এই বিষয়টা আমি সরকারের গোয়েন্দা সংস্থাকে বলবো, আপনারা এটা উদ্ঘাটন করেন। কেন হেফাজতিদেরকে সেদিন রেহাই দেওয়া হলো, আর এরা আমার বিরুদ্ধে কেন মিছিল করেছে, কারা করিয়েছে, এটা একটু বের করবে। আরেকটা বিষয়, করোনার কথা বলেছি, আইসোলেশন সেন্টারটা সন্ত্রাসীদেরকে দিয়ে ভেঙ্গে তাদেরকে রাত্রি যাপন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কোম্পানিগঞ্জের ইউনো নির্দেশ দিয়ে করেছে। তার ওই যে সেখানে যে দারোয়ান আছে তাকে বলছে তুমি বাড়িতে চলে যাও, সন্ত্রাসীরা তারা এখানে থাকুক। সেই ইউনো কিভাবে এখানে থাকে? আজকে কোম্পানিগঞ্জে যারা তাণ্ডব চালাচ্ছে, আমার এখানে 2000 গুলি করছে 9 তারিখ কালো রাত্রিতে। তাদের অস্ত্র ছিল ইউনোর বাসার সামনে, ওসির বাসার সামনে, ওসির অফিসের সামনে, ইউনোর অফিসের সামনে। সেখান থেকে এসে আমাকে গুলি করেছে 2000 গুলি। পুলিশের ছত্র ছায়া সেদিন হয়েছে। আর সেই অস্ত্রধারীরা আজকে থানাতে ওসির সাথে বৈঠক করে, সেখানে আমাদের লোক গেলে তাকে ধমকা। ইউনো দেখেন
আমার দলের সহসভাপতি যিনি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, যিনি বাংলাদেশে ছবিযুক্ত ভোটার লিস্ট তৈরি করেছে, সেই শাহাদাত হোসেন সাহেবের বড় ভাই হাসান ইমাম বাদল আমার এখানে আসে, রাজনীতি করে আমাদের সাথে, আমাকে অত্যন্ত স্নেহ করে। সেই মানুষটাকে ইউনো দেখে বলল সেখানে গেলে আপনি মামলায় পড়বেন। আজকে কিভাবে রাজনীতি, আজকে প্রশাসনিক প্রতিহিংসার শিকার হচ্ছে আপনারাই দেখুন। কোম্পানিগঞ্জের এই যে ওসি তদন্ত আমাকে বলে, আমি যখন একটা ছেলে আমার মাইতেছে, সেখানে এডিসি একটা ছিল, তার নাম হচ্ছে খালেদ, সে অকথ্য ভাষা আমাকে গালিগালাজ করছে। আর এই রবিউল আমার 2টা আঙ্গুল ভেঙে দিয়েছে বাড়ি, আমি বিচার পাই, বাড়ি মেরে আমার 2টা আঙ্গুল ভেঙে দিয়েছে। ওই ছেলেটাকে হেস্তনেস্ত করছে, তারপরে ওসি আমাকে গালাগাল করছে। আমি অনেক নেতাদেরকে বলেছি বিচার পাই, বিচার পাই। এদিন আমি করোনায় যারা প্রথম ধাপে যারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে পুরস্কৃত করতে 5 জনকে পুরস্কৃত করোনা যোদ্ধা হিসেবে আমাদের টিএসকে ঘোষণা করে পুরস্কৃত করার জন্য এনেছি। সেই অনুষ্ঠান ভেঙে দিয়েছে এবং টিএস সাহেবকে অপমান করেছে, আমাকে অপমান করেছে। শামীম, এডিশনাল এসপি শামীম আর শামসুদ্দিন, এটা আমাদের ইউনো, ওসি এবং ওসি তদন্তের সহযোগিতা এটা করছে। এই বিষয়টা তদন্ত করেন। আইসোলেশন সেন্টার কেন ভাঙ্গা হলো? আজকে কি আইসোলেশন সেন্টার প্রয়োজনীয়তা কি পুড়ে গেছে? কেন ভাঙ্গা হলো? আমি আমার পৌরসভার টাকা দিয়ে আইসোলেশন সেন্টার করেছি। আইসোলেশন সেন্টার কারা ভেঙেছে, কার নির্দেশে ভেঙেছে, এটা অনতি বিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আর এখানে যে গন্ডগোল হয়েছে এটার ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য। এখানে যত কিছু হয়েছে, এখানে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর 1 মাসের আমি সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। বাংলাদেশে এটা বিরল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো দেখে সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। সন্ধ্যার পরে বঙ্গবন্ধুর উপর বিশেষ আলোচনার ব্যবস্থা করেছি। এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, বুদ্ধিজীবী সহ ছাত্র সবাই অংশগ্রহণ করেছে। আর রাত্রে আমি বাহির থেকে শিল্পী এনে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল থেকে আরম্ভ করি, চেয়ার, তারপরে এই যে সাউন্ড সিস্টেম থেকে আরম্ভ করি, সবকিছু ভেঙে দিয়েছে। আমি একটা মেলা করেছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে, 1 মাসের জন্য সে মেলাটা ভেঙে দিয়েছে সন্ত্রাসী অস্ত্রবাদ, ওই যে কিলার, আমাদের সাংবাদিক মুজাক্কের হত্যা এবং এখানে আলাউদ্দিন সিএনজি চালক হত্যার কিলার, এই যে বাদল, এই আমার বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী এগুলা ভাঙচুর করেছে তার নেতৃত্বে, সে তার নির্দেশ। এটার বিচারও পায়নি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে, বঙ্গবন্ধুর জন্মদিনে আমি এখানে একটা ফুটবল প্রতিযোগিতার ব্যবস্থা করেছি, নানা অজুহাত দেখিয়ে বন্ধ করি। তারপরে আমি এখানে একটা রেলির ব্যবস্থা করেছি, সেটা বন্ধ করি। এইভাবে আমার প্রত্যেকটা অনুষ্ঠানকে লন্ডভন্ড করে দিয়েছে এখানকার প্রশাসন। এই ইউনো, ওসি, তদন্ত অফিসার কিভাবে কোম্পানিগঞ্জে এখনো থাকে জানতে চায়। আর আমি জানতে চাই, মন্ত্রীশ্রী অর্থ যোগান দিয়েছে
সন্ত্রাসীদেরকে তার স্বার্থে, যেহেতু সে দুর্নীতিগ্রস্ত, তার দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য আমি যাতে তার দুর্নীতির বিরুদ্ধে নেত্রীর কাছে, দেশবাসীর কাছে কোনো কিছু করতে না পারি, সেজন্য তার স্বার্থে সে আমার বিরোধিতা করছে, আমার বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। অনুরূপ ষড়যন্ত্র করছে একরাম সর্দার তার স্বার্থে, নিজাম হাজারী তার স্বার্থে, তাদের অপরাজনীতির বিরুদ্ধে আমি কথা বলেছি। তারপরে ডিসিএসপি তাদের সাথে আমার বিরোধিতা করছে। বেলায়েত আমাদের সচিব, সে বিরোধিতা করছে, তার বিরুদ্ধে আমি দুর্নীতির অভিযোগ করেছি। তারপরে তার মন্ত্রণালয়ে যারা বিরোধিতা করছে তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, যে একরাম সর্দার মাসোয়ারা, ওবায়দুল কাদের সাহেবের ওই যে পাকঘরে যারা বসে পাক করে, তারাও একরাম সর্দার মাসোয়ারা খায়, উপর থেকে নিচ পর্যন্ত। এই কথাগুলো বলেছি, তাদের ক্ষোভ থাকতে পারে। আর এখানকার যারা স্বার্থান্বেষী মহল, যারা অস্ত্রবাজি করে, যারা চাকরি বাণিজ্য করে, যারা টেন্ডারবাজি করে, যারা ভূমিহীনদের সম্পত্তি দখল করে, প্রজেক্ট তৈরি করে, যারা এখানে খালের জায়গা দখল করে মার্কেট করে, যারা জনতা ব্যাংকের 3 কোটি টাকা আত্মসাৎ করে, যারা প্রশাসনকে ব্যবহার করে নানা অপকর্মের সাথে জড়িত, যারা মাদক ব্যবসা করে ওই কক্সবাজারের কারো কারো সাথে যোগাযোগ করে, তাদের স্বার্থে যেহেতু আঘাত লেগেছে, তারা আমার বিরুদ্ধে লাগতে পারে। ইউনোর স্বার্থে আঘাত লেগেছে এখানে চর এবং বসুরহাট পৌরসভা থেকে, এখানে তোয়া বাজার ইজারা দিয়ে সেখান থেকে মাসোয়া রাখা, তারপরে চরে ভূমিহীনের সম্পত্তি বিক্রি করে সেখানে 5-7 হাজার টাকা করি একটা ভূমিহীনকে দিয়া সেখানে আজকে এই যে সেই ইয়ে করা হয়েছে প্রজেক্ট, সেই প্রজেক্ট গুলা থেকে ইউনো মাসোয়ারা পায় প্রায় শতাধিক প্রজেক্ট, এইভাবে এগুলা পায়। আর থানা এখানে এই যে জায়গা দখল করে, এখানে খালের জায়গা দখল করে দোকান নির্মাণ করছে, তারপরে সরকারি জায়গা আবার এটা কেউ কম ব্যক্তি মালিকানা, এগুলা দখল করে সেখানে বাঁশের এবং বিভিন্ন দোকানপাট করে তারা সেখান থেকে ইনকাম করছে। আমি এটার বিরুদ্ধে কথা বলছি। আরেকটা জায়গা আছে সেখানে কোনো সুযোগ নাই ঘর করার, আমার থেকে পারমিশন চায়, আমি বলছি এটা রাস্তার জায়গা, খালের জায়গা বাদ দিলে 1 ইঞ্চি জায়গাও থাকে না, আমি কোথায় আপনাকে সুযোগ দেব? এই জন্য তাদের স্বার্থে তারা আমার বিরোধিতা করছে। কিন্তু আমার প্রশ্ন, ওবায়দুল কাদের সাহেব, আপনি কার স্বার্থে, কিসের স্বার্থে, কেন আজকে এই সন্ত্রাসী অস্ত্রবাদদের পক্ষে অবস্থান নেবে? আমার কর্মীরা গুলি খেয়ে ডাকাতে হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে, আপনি তো জাননি। আপনার একটা প্রতিনিধিও, দলের একটা নেতাও, শুধু ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রাব্বানী স্যার, একটা লোকও দেখতে যায়নি। এখানে আমাকে 2000 গুলি করেছে, ভাই হিসাবে নাও, দলের একজন কর্মী হিসাবে আপনি আসেন নাই, প্রতিনিধি পাঠাতেন, করেন নাই, আসেন না, কেন আসলেন না? এটা জবাব একদিন জনগণকে দিতে হবে, আল্লাহ আদালতে দিতে হবে। শাহাবুদ্দিন সাহেব, বহুত বানামতির খেলা খেলছেন আপনি, 2 বছর আগ থেকে ষড়যন্ত্র করছেন এখানে। আপনাদের কিসের সাথে, কেন এগুলা এদেরকে আশ্রয়পত্র দিচ্ছে? আসলে আজকে সকালবেলা এই কথাগুলা যখন এখানে বলছিলাম, আমাদের ছাত্রলীগের একজন দুষ্ট ছেলে হঠাৎ করে বলল, আরে
আপনি কি বুঝেন না? আপনি যে পৌরসভা নির্বাচন করছেন, এই নির্বাচনে একটা সফল নির্বাচন, বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর মধ্যে আপনার একটা ভাবমূর্তি গড়ে উঠছে। এই জন্য ওবায়দুল কাদের সাহেব, শাহাবুদ্দিন সাহেব আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি ছেলের দিকে তাকিয়ে হাসলাম, অবিশ্বাসও করতে পারিনি। এই হচ্ছে আমার এখানকার বিষয়ে আলোচনা। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, এই যে ওবায়দুল কাদের সাহেব একটা অপ্রিয় সত্য কথা বলতে চাই, সেই কথাটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজকে যে দুর্বৃত্তায়ন চলছে, অপরাধীদের নিয়ন্ত্রণে যাচ্ছে, এজন্য আজকে রাস্তায় মানুষ বলা বলি করছে ওবায়দুল কাদের সাহেব নাকি মেরুদণ্ডহীন প্রাণী। আর নোয়াখালীর মানুষ আজকে বলা বলি করছে যে নোয়াখালীর রাজনীতি এই দুরবস্থা এবং একরাম সদ্দির অপকর্মের জন্য ওই মেরুদণ্ডহীন খায়রুল আলম সেলিম সভাপতি, তিনি দায়ী। তারপরে কোম্পানিগঞ্জের রাজনীতি আজকে অবস্থার জন্য দায়ী আরব মেরুদণ্ডহীন, এটা মানুষের কথা, শাহাবুদ্দিন দায়ী। এটা আজকে অপ্রিয় হলেও সত্য কথা, এটা মানুষের কথা, মানুষের মনের কথা। এক নেতা ওই দিন বলল কি, নেত্রী ছাড়া কেউ দলে অপরিহার্য নয়, এটা সত্য কথা। কিন্তু আপনি কি জন্য বলছেন, সুজিত রায় নন্দী সাহেব, আপনি বলছেন নেত্রীকে খুশি করার, এটা আপনার মনের কথা নয়, আপনার নেতারা যারা বলেন তাদের মনের কথা নয়, আপনারা নেত্রীকে খুশি করার জন্য বলেন। আমি বলবো মানুষের মনের কথা, আমার মনের কথা। আমার নোয়াখালীর মানুষ কি বলে? আমার নোয়াখালীর মানুষ বলে শেখ হাসিনা অশ্বর কিনব, অর্থাৎ শেখ হাসিনা একাকী করব। এটাই সত্য যে নেত্রী ছাড়া কেউ দলে অপরিহার্য নয়। নেত্রীর জনপ্রিয়তা আছে সারা দেশে। বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যদি থাকতো, নেত্রী যদি প্রেসিডেন্টের জন্য দাঁড়ায়, কোটি কোটি ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হবে। এটাই হচ্ছে সত্য দিবালোকের মতো। আজকে সত্যকে আড়াল করা যাবে না। আপনারা কি করেন? ওবায়দুল কাদের সাহেব আপনার কনস্টিটুয়েন্সিতে আগামীকালের নির্বাচন দেখবেন, দেখবেন দেখবেন আগামীবারের নির্বাচন। আমি আর কাউকে বলতে চাই না। আজকে আসলে আমি স্পষ্ট ভাষায় নেত্রীর কাছে আমার কিছু আবেদন করব, এবং প্রথমে আমি বাংলাদেশের উন্নয়নের বিষয়ে যদি কিছু না বলি, আমার কৃপণতা হবে, আমাকে এটা বলতে হবে। জননেত্রী শেখ হাসিনা, বিশ্বব্যাংক বলছে পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার আগে যে দুর্নীতি হয়েছে, জননেত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে বলেছে বিশ্বব্যাংক দুর্নীতি পদ্মা সেতুতে হয়নি,
কাজ শুরু হয়নি। তোমাদের টাকার আমার প্রয়োজন নেই। আমি আমার অর্থে পদ্মা সেতু করব। আজকে বাংলাদেশে পদ্মা সেতু দৃশ্যমান। দেখেন জননেত্রী শেখ হাসিনা যে গরিবের জন্য কত কাজ করেছে। আজকে ৭০,০০০ ঘর বিনা পয়সা গরিবের মধ্যে বিতরণ করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা আজকে বাংলাদেশে গরিবের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা মহিলাদের ভাতা সহ ১১১টি ভাতা চালু করেছে। তারপরে একটি বাড়ি, একটি খামার গরিবের জন্য দিয়েছে এলাকায় শত শত পরিবারকে। তারপরে ভূমিহীনদের জন্য ব্যারাক করেছে, ব্যারাক ভূমিহীনদের জন্য। বয়স্ক ভাতা কথা বলেছি। তারপরে দেখেন ছিটমহলবাসী, তাদের কোনো ঠিকানা ছিল না। তারা আমার নেত্রী শেখ হাসিনার কারণে খুঁজে পেয়েছে আপন ঠিকানা। আজকে দেখেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, রাস্তাঘাট, পোল কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব, এমন কোন জায়গা নেই যেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী ৩ বছর আমার নেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে, তাহলে এদেশে কাজ করার মতো কোনো কিছু থাকবে না। আল্লাহ ওনাকে আমাদের জন্য, এই জাতির জন্য যাতে উনি বেঁচে থাকেন, সেজন্য সবাই ওনার জন্য দোয়া করবে। কি স্যার, আজকে এই যে আজকে দেখলাম ইয়েতে মেট্রো রেল অলরেডি এসে গেছে। মেট্রো রেলের কাজও সমাপ্তি, ফ্লাইওভার গুলা, তারপরে এই যে বিভিন্ন জেলার সাথে শুরু হয়েছে ফোর লেন। আজকে আমাদের বসুরহাট আসতে আগে লাগবে ৫-৬ ঘন্টা, এখন লাগে ২.৫ ঘন্টা ৩ ঘন্টা। কি জন্য? ওই যে যমুনা, তারপরে কাশপুর, তারপরে ওই যে আরেকটা গোমতী, এগুলা বললেন। এই কারণে জননেত্রী শেখ হাসিনার অবদান সারা দেশে এভাবে উন্নয়ন হয়েছে। এটা অস্বীকার করার জন্য যে কাজ নেত্রী করেছিল, বাংলাদেশের ইতিহাসে অতীতেও কেউ করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। বঙ্গবন্ধু চেষ্টা করেছিল, বঙ্গবন্ধু তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, সবকিছু ধ্বংস করে দিয়েছে। এটার মধ্যেও দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই জাসদের কারণে সেদিন বঙ্গবন্ধু বাধাগ্রস্ত হয়েছে। এই জাসদ সেদিন দেখেন, জাসদের ভিতরে তখন ঢুকছে কারা? জাসদের ভিতরে ঢুকছে স্বাধীনতা বিরোধীরা। ঢুকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বঙ্গবন্ধুর এদেশকে এগিয়ে নেওয়ার পথে বাধা সৃষ্টি করেছে, ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। তারা ঈদের মাঠে এমপিকে হত্যা করেছে, পাটের গুদামে আগুন লাগিয়েছে, তারা ব্যাংক ডাকাতি করেছে, সন্ত্রাস করেছে, ডাকাতি করেছে। সারা দেশ একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আজকে একই কায়দা হেফাজতের মধ্যে বিএনপি এবং জামাত, এরা এই দুই দল ঢুকে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র করতেছে। আজকে আমাদের দেশের সচেতন মানুষকে আমি আহ্বান জানাবো, আমি এদেশের যারা উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করেন, উন্নয়ন অগ্রগতিকে সমর্থন করেন, যারা মুক্তিযুদ্ধের শক্তি,
আজকে তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমার নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জামাতে, বিএনপি এবং হেফাজতে এই অপরাজনীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। পরিশেষে আমি আমার নেত্রীকে অনুরোধ করব, আবেদন করব, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে, আপনি মানুষের অর্থনৈতিক মুক্তি দিয়েছেন, আজকে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা আপনি করেছেন। সজীব ওয়াজেদ জয় দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আজকে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের দরিদ্র নিরন্ন মানুষের পক্ষে, নিরন্ন যারা অবহেলিত, সেই অটিজম নিয়ে আজকে কাজ করছে দেশের মানুষের জন্য। আমি আজকে আপনার কাছে আবেদন করব, আপনি কয়েকটি কাজ করলে মানুষের হৃদয়ে মনিকটায় আজীবন বেঁচে থাকবে। আপনি প্রথম কাজটি করেন, সে কাজটি হচ্ছে রাজনীতি থেকে যারা অপকর্মের সাথে জড়িত তাদেরকে বের করে দেবে। মাদকাসক্ত, যারা অনিয়ম করে, টেন্ডারবাজি করে, চাকরি বাণিজ্য করে, অনিয়ম করে, তারপরে মাদক, নারীর সাথে যারা যুক্ত, তাদেরকে দলের কোনো পর্যায়ে স্থান দেবেন না, কোনো প্রতিনিধি তাদেরকে দিবেন না। এই কাজটা করলে দলের নেতৃত্বে সঠিক ব্যক্তিরা ফিরে আসবে, ত্যাগী নেতা কর্মীরা ফিরে আসবে। আর নির্বাচন আপনি চেষ্টা করতেছেন বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য। আপনার চেষ্টা অব্যাহত আছে। আপনার চেষ্টা যদি না থাকতো, আপনি যদি আন্তরিক না হতেন, আমার পৌরসভা আজকে যে শতভাগ সুষ্ঠু নির্বাচন, একটা দৃষ্টান্ত স্থাপন করেছি সুষ্ঠু নির্বাচনে, সেটা হতো না। আপনি যদি আন্তরিক না হতেন, আমাদের নোয়াখালীর কথা বলবো, এখানে এই যে চৌমনি পৌরসভার নির্বাচন সুষ্ঠু হতো। আজকে বিএনপি বলে, আওয়ামী লীগ ভোটস, বাংলাদেশে অধিকাংশ জায়গায় আসলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, আর অনিয়ম কিছু জায়গায় হচ্ছে, এটাও সত্য। এটা বন্ধ করা উচিত। এটার জন্য আমার নেত্রী কাজ করতেছে। বিএনপি যে বলে আওয়ামী লীগ এই ভোট কারচুপি করতেছে, ভোট চুরি করতেছে, শুনেন, এই যে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনটা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে বিএনপি 12টার সময় বিএনপির ওই যে অফিসের ভিতরে ব্রিফিং দিয়েছে, এত নাম কি, রেজবি ভাই, রেজবি স্যার, আপনি ব্রিফিং দিচ্ছেন, ফখরুল ভাই, ফখরুল স্যার, আপনি ব্রিফিং দিচ্ছেন যে কুমিল্লা সিলেটে যেদিন 2 দিন ভোট হয়েছে, বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। দিন শেষে দেখা গেল বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। তখন বলেছে যদি সুষ্ঠু নির্বাচন হতো আরো বেশি ভোটে জয়লাভ করত। হায়রে রাজনীতি, শরম যদি লাগে গো, ঘোমটা দিয়ে হাঁটো। নেত্রী চেষ্টা করছে, ইনশাল্লাহ। আমি আজকে নেত্রীকে বলবো, আগামী নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনি আর এখন থেকে 3.25 বছর সময় আছে, আপনি যদি মনোনয়নের ক্ষেত্রে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করে
এখন থেকে সিগন্যাল দেন যে তুমি ভোট করো। এখন থেকে যদি কাজ করে বাংলাদেশে বিরোধী দল বিহীন বাংলাদেশে আমি বিশ্বাস করি মনে প্রাণ, এবং আমি এটা নেত্রীকে আমি শতভাগ আস্থার সহিত বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে আগামী নির্বাচন। টাকা পয়সা যাদের নাই ত্যাগী, তারপরে যাদের জনসমর্থন আছে, জনপ্রিয়, তাদেরকে পয়সা করি আপনি দেন, টাকা আপনি দেন, কে দেব? আপনি আপনি টাকা দেন। আরেকটা কথা বলি, দুর্নীতিবাদ নেতাদের বিচার করতেছে, মানুষ খুব খুশি, খুব খুশি, কিন্তু এই দুর্নীতিবাজ নেতাদের সহযোগিতা করেছেন প্রশাসনের লোকজন। প্রত্যেকটা দুর্নীতিবাজ নেতার সাথে প্রশাসন জড়িত আছে, এটা আপনি আমার চাইতে ভালোভাবে বুঝেন। তাদের লাগাম টেনে ধরুন। এরা মনে করে শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় এনেছি, তারা মনে করে দেশটা তাদের বাবার সম্পত্তি। কেউ কেউ, সব প্রশাসনের লোক খারাপ, এটা আমি বলবো না, তাহলে দেশটা চলতেছে কেন? অনেক ভালো লোক আছে। ওই যে আমাদের মন্ত্রী পরিষদ সচিব, এই যে ভালো লোক, দাঁড়ি আছে, এই ওনার নামটা আমি ভুলে গেছি হঠাৎ করে। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গাপুর, বড় ভাইয়ের চিকিৎসার সময় যখন গিয়েছিলাম। আসলে এই ধরনের অনেক লোক আছে যাদের নীতি নৈতিকতা আছে, অনেক লোক আছে। আজকে আমি নেত্রীকে বলবো, যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আস্তে আস্তে, একসাথে পারবেন না, তাহলে মারি গেলে বঙ্গবন্ধুর মতো আস্তে আস্তে চালা, আর লাগাম টেনে দেবেন। আপনি নিজে তদারক করেন। গোয়েন্দা সংস্থারও একটা অংশ আছে, পুলিশ হেলথ সব কুछ ঠিক আছে, টেয়া দিলে সব ঠিক, টাকা দিলে সব ঠিক, নোয়াখাইলে বাসা করলে না। এটাও সাবধানতার সহিত দেখবেন। দুর্নীতি যদি ওনারা না করেন, তাহলে গত ইলেকশনের সময় আমার এক বাগিনা আর্মি অফিসার ছিল, তার মাধ্যমে এই যে গোয়েন্দা সংস্থার লোকজনের জন্য আমার সামনে থেকে টাকা নেওয়া উচিত। যদি কেউ না নেয় তাহলে এই টাকাটা কেন না হবে? নিশ্চয় এরা এগুলা করে, এগুলা সাবধানতার সহিত দেখতে হবে। আর সর্বশেষ আবারও বলব, আমাদের কোম্পানিগঞ্জের সকল ঘটনা বিচার বিভাগীয় তদন্ত করেন। ঢাকা থেকে, নোয়াখালী থেকে করলে এক ক্রাইম ম্যানেজারেরা টাকা দিবে, টাকায় বিক্রি হবে। আর ডিজিএফআই এনএসআই সকল কর্মকর্তা যারা আছে, আপনি চিনেন প্রিয় নেত্রী, তাদেরকে দিয়ে তদন্ত করে, যদি আমি আমার সন্তান, আমার ভাই সহ আমার 166 জন কর্মী আজকে সহ প্রায় 2000 কর্মীর বিরুদ্ধে আজকে থানার 3টা মামলা হয়েছে, পুলিশ আসর, সেই 3টা মামলার আসামি আমার দলের, আমার অনুসারী। যদি তদন্ত করে আমরা অপরাধী হই, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমি কোম্পানিগঞ্জে অস্ত্রের রাজনীতি আর দেখতে চাই না। আমি গত কিছুদিন, প্রায় 12 বছর এখানে শান্তিতে দেখেছি, অস্ত্রের জঞ্জনাগুলি। আজকে ডাকাতি নেই, মাদক বন্ধ করেছি। আজকে আবার মাদকের উৎপাত কোম্পানিগঞ্জের তদন্ত অফিসার রবিউলের নেতৃত্বে এখানে চলছে। এই মাদকের সাথে কোম্পানিগঞ্জে জড়িত বাদল রাহা, তারপরে সাংবাদিক এই যে রাসেল, তারপরে এই যে রুমেল চৌধুরী, উনি হেফাজতেরও আবার নেতা,
হেফাজতেরও নেতা, হেফাজত ছাড়া তাদের থেকে হেফাজত থেকে মাসোয়ারা পায়। আমি আজকে বলবো, আমি সকালবেলা যখন বলতেছি দেখো আমার কর্মীরা যখন দেখা করতে আসছে, বলতেছি যে দেখো আমি এই অস্ত্র রাজনীতি পছন্দ করি না, আমি এই অস্ত্রের রাজনীতি আর করব না, আমি এটার সাথে নাই, আমি বঙ্গবন্ধুর সংগঠন করব, বঙ্গবন্ধুর আদর্শের জন্য কাজ করব। তখন এখানে অনেকে ছিল, বলে উঠল যে অন্যরা আমাদেরকে আপনাকে গুলি করবে, আমাদেরকে বারবার গুলি করবে, বাড়িতে থাকতে দিচ্ছে না, পুলিশ অস্ত্র দিয়ে আমাদেরকে এই যে মামলা দিবে, অত্যাচার করবে, ধরে নিয়ে যাবে, আর অন্যরা থানায় ঘুরবে। এটা আর চলতে দেওয়া যায় না। আমরা কি রবীন্দ্রসঙ্গীত গাইব? অন্যরা অস্ত্রবাজি করবে, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইব? আপনি কি এটা বলতে চান? আমি উত্তর দিতে পারিনি। এরপরে একজন বলল আমরাও সশস্ত্র হব অজস্র মৃত্যুতে। আজকে আমি বলবো, আমি কোম্পানিগঞ্জে কোন মায়ের বুক খালি হোক, আমি খোদাকে হাজির নাজির জেনে বলবো আমি এটা চাই না। মুজাক্কেরের মা আজকে কাঁদছে, আলাউদ্দিনের মা কাঁদছে, আমি অপরাধী হব, আমার বিচার করা হোক। এ দুইটা মায়ের বুক খালি করা হয়েছে। আমি বলবো কোম্পানিগঞ্জের অস্ত্রের রাজনীতিটা আপনি প্রথম বন্ধ করুন। রাজনীতি আপনার দরকার নেই। একটা উপজেলায় রাজনীতির দল না থাকলে কি কাজ? অস্ত্রটা বন্ধ করুন, মাদকটা বন্ধ করুন, পুলিশের এবং উপজেলা নির্বাহী অফিসারদের এই দম্ভ, ওসি তদন্ত কর্মকর্তার এই দম্ভ বন্ধ করেন। পুলিশ কর্মকর্তা শামীম এবং আরেকজন হচ্ছে খালেদ, এদের দম্ভগিরি বন্ধ করে এই কাজগুলো করা উচিত। পরিশেষে আমি বলব, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ গঙ্গা, রক্ত গঙ্গা বহমান, নাই নাই বয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান।